নমস্কার, শুরু করছি বাংলা বাজারে মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের বিষয় ন্যায় বিচার না মুখ্যমন্ত্রীর চেয়ে। ছোটবেলায় অরণ্যদেবে পড়েছি, মুখোশ পরা একজন যিনি ইচ্ছে হলে সাড়া দেন, ইচ্ছে হলে দেখা দেন, ইচ্ছে হলে কাছে আসেন, না হলে তাকে পাওয়াই যায় না। তিনি কে তাও জানা যায় না। তিনি জীবিত না মৃত তা নিয়েও বিস্তর ধোঁয়াশা আছে। কিন্তু এক অদ্ভুত ক্যারেক্টার, পেছনে কে জানা যায় না, সামনে কে জানা যায় না, আসলে কি চান তিনি তাও স্পষ্ট জানেন। ওই বিশাল পিগমি বা আদিবাসী অধ্যুষিত এলাকায় একচ্ছত্র সিংহাসন, শেষমেশ আমার কিন্তু সেটাই মনে হয়েছে। কিন্তু সামনে থাকতো এই কালো কেলো আফ্রিকান আদিবাসীদের সুরক্ষার, স্বার্থ রক্ষার কথাবার্তা, জঙ্গলের পশুদের রক্ষার কথাবার্তা। দস্যুরা সাদা চামড়ার সাহেব, উনিও তাই। আর যাদের রক্ষা করেন তারা সবাই নিগার, ব্লাডি নিগার, কেবল ঢাক বাজাতে জানে আর হেঁ করে হাসতে জানে। তো ইদানিং আমার এই ডাক্তারদের আন্দোলন দেখে সেটাই মনে হচ্ছে, ওনারা চান কি। আবার মনে পড়ছে সেই 3 ইডিয়টস ছবিতে মাস্টারমশাইয়ের ডায়লগ, আখির তুম চাহতে ক্যা হো, চায়টা কি এই জুনিয়র ডাক্তারবাবুরা। যে চাহিদা থেকে এত আন্দোলন ইত্যাদির সূত্রপাত, গত 10-15 দিনে সেই ধর্ষণ আর হত্যা নিয়ে একটা কথাও শুনেছেন? একবারও বলেছেন যে কলকাতা পুলিশ 4 দিনের মাথায় মামলার তদন্তের ভার সিবিআই এর হাতেই তো তুলে দেয়? তারপর থেকে কতটা এগিয়েছে এই তদন্তে? 4 দিনের ব্যর্থতায় যখন পুলিশ কমিশনারকে গিয়ে শিরদাঁড়া দিয়ে এলেন, পদ থেকে অপসারণের কথা বললেন, দাবি তুললেন, তার 36 দিন তদন্তের পরে সিবিআই এর দপ্তরে ঢুকে শিরদাঁড়া তো দিলেন না। সিবিআই এর অভিযান, দপ্তরে অভিযান তো করলেন না। কাউকে তো মগজ উপহার দিয়ে এলেন না। কেন? সেটা করার মতো শিরদাঁড়া নেই বলে, সেটা ভাবার মতো মগজ নেই বলে? এমন একটা ভাবসাব হচ্ছে যা দেখে মনে হয় ডাক্তারবাবুরা আমাদের সমাজের পবিত্র গাভী, হোলি কাউ। তা তো নয়। গরিব মানুষের ট্যাক্সের পয়সায় মাইনে পাওয়া ডাক্তারবাবুরা তাদের সার্ভিস দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সমাজের অন্য কারোর চেয়ে বেশি সুরক্ষা আলাদা করে তথাকথিত গণতান্ত্রিক পরিবেশ চাইবার আগে নিজেরা একবার নিজেদের প্রশ্ন করুন, কোন নতুন মহান কাজ আপনারা করছেন? গুটি কয় ব্যতিক্রম বাদ দিলে মাকড়সার জাল বিছিয়ে বসে আছেন প্রত্যেকে। কেবল ঢুকে তো দেখ। বুক জ্বালার কথা বললে 28টা টেস্ট দিয়ে আগেই 1010 টাকার কমিশনের ব্যবস্থা করে ফেলবো। পরে ফিজ তো আছে, ওষুধ কোম্পানির দান ধ্যান তো আছেই। আবার তার অসাধারণ সব নাম, সেমিনার, সিম্পোজিয়াম, কোথায় ব্যাংকক পাটায়াতে, কোথায় ফ্রান্সে, কোথায় লন্ডনে, বউ ছেলে মেয়ে নিয়ে 4 রাত্রি 5 দিন, 6 রাত্রি 8 দিন সেমিনার সেরে ফিরছেন ডাক্তারবাবু। তিনি বলছেন ওনার আলাদা করে সুরক্ষা চাই। একজন গড়পড়তা মহিলা শ্রমিক যে সুরক্ষা পান, যে কাজের পরিবেশ পান, উনি তার চেয়ে ঢের বেশি ডিমান্ড করছেন। কেন করছেন? উনি কি তার চেয়ে সমাজকে, রাষ্ট্রকে ঢের বেশি কিছু দিচ্ছেন? 36 ঘন্টার ডিউটি কে বলেছে করতে? 36 ঘন্টা কাজ করার পরে 4 দিনের ছুটির কথা তো বলছেন না তো, যে সেই সময়ে সেই মেডিকেল মাফিয়া যারা আন্দোলনের ধোঁয়া দিতে রাস্তায়, তাদের হাসপাতালে গিয়ে কাজ করে এক্সট্রা পয়সা কামাচ্ছেন। কেন চেপে যাচ্ছেন সেই কথা? আমরা 36 ঘন্টা কাজ করি সেটা বলার জন্য একটা মেয়েকে ধর্ষিতা হতে হয়, খুন হতে হয়, তারপরে মনে পড়ে আপনাদের 36 ঘন্টা খাটানো হচ্ছিল? কোন মিথ্যের পাহাড়ের ওপরে বসে এই গান গাইছেন? জমের সঙ্গে লড়াই করেন? কে করে না? 18 তলায় ভাড়া বাঁধা এক শ্রমিক জমের সঙ্গে লড়াই করে না? একজন পাথর খাদানের কর্মী প্রতিদিন বিষ টেনে নেন তার ফুসফুসে, জমের সঙ্গে লড়াই নয়? একজন চটকল শ্রমিকের ফুসফুসে ঢোকে সেই রোয়া যাকে 50-এই এক 70-75-এর বৃদ্ধ করে তোলে, তিনি জমের সঙ্গে লড়াই করছেন না? এরকম আরো 1000টা পেশা আছে, এবং তারপরেও আপনাদের জমের সঙ্গে লড়াইয়ের গপ্প আমাদের জানা আছে। আমৃতে আগুন লেগেছিল, 91 জন পেশেন্ট আর 2 জন নার্স মারা গিয়েছিল, একজনও ডাক্তারবাবু ছিলেন না। তারা কোথায় ছিলেন?
কোন পাতলি গলি দিয়ে পগার পার হয়েছিলেন? জমের সঙ্গে লড়াই করতে ব্যস্ত ছিলেন? কেন তার আগে বা পরে ওই ঘটনার কোনো প্রতিবাদ আপনাদের গলায় শোনা যায়নি? রাস্তায় কেন নামেননি সেদিন? কেন স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা দেননি? কাদের সঙ্গে সেটিং ছিল? আপনাদের পরামর্শদাতাদের হাসপাতালে কিডনির ব্যবসা নিয়ে আপনারা মুখ খুলেছেন। সারা রাজ্যে তা চলছে, সবাই জানে। আপনারা জানেন না কত টাকা দিতে হয় কিডনি পিছু, কাকে, কোথা থেকে আসে? আপনাদের এই তথাকথিত জমের সঙ্গে লড়াই শেখানোর জন্যে ওই 18 তলার ভাড়া বাঁধা শ্রমিকদের ট্যাক্সের পয়সাও আছে, যেটা খরচা হয় আপনাদের শেখানোর জন্য। প্রতিদিন ওই জমের সঙ্গে লড়াই করে বহু শ্রমিক, কৃষক, বহু মানুষ কোনো অস্ত্র ছাড়াই তারা লড়ছে। আপনাদের সেই অস্ত্র আছে, তারপরে স্রেফ রক্ত ঝরে মারা যায় কোন নগরের বিক্রম। সে তো জমের অরুচি নয়, জম তাকে টেনে নিয়ে গেছে। কাদের ওপর জমের অরুচি তা নিজেরাই বিচার করুন। মানুষ শুনেছিল নাকি সেই আমরির 91 জন পেশেন্ট বা ওই 2 জন অবাঙালি নার্সের জন্য একটা কথা ওই জুনিয়র ডাক্তার, কেন কোনো ডাক্তারদের মুখে, যারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে এক মুহূর্তে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন অশিক্ষিত জানোয়ারের মতন, তাদের মুখে তখন তালা লেগেছিল? তার মানে ওই 36 ঘন্টার পরিশ্রম, জমের সঙ্গে লড়াই সবটাই নিজেদের জন্য। তাহলে আর এত বড় বড় কথা বলে কি লাভ? অবশ্যই কিছু মানুষ সব পেশার মতো এই পেশাতেও আছেন, কিছু বিশু ডাক্তার, কিছু অগ্নিশ্বর বাণিজ্যে, এসব তো থাকবেই, প্রত্যেক পেশাতেই আছে। কিন্তু সেটাই সেই পেশার আদত পরিচয় নয়, আজকে তো নয়। একটা জন আন্দোলনকে কিভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করা যায় তা দেখিয়ে দিচ্ছেন এই জুনিয়র ডাক্তারবাবুদের আন্দোলনকারীরা। এটা যদি সত্যিই এই হাসপাতালের সুরক্ষা, এই হাসপাতালের পরিকাঠামোর জন্য লড়াই হতো, তাহলে একটা সহজ সোজা প্রশ্নের জবাব তো নিশ্চয়ই আমরা চাইতে পারি। এই আন্দোলন, বাকি ডাক্তারেরা নেই কেন এই আন্দোলনে? নার্সরা নেই কেন? সেদিন একজন ডাক্তারের বদলে নার্সও কি এই একই ঘটনার শিকার হতে পারতেন না? সুরক্ষার চিন্তা কেবল জুনিয়র ডাক্তারদের? ওনারা কাজ করবেন না, আয়ারা কাজ করবেন, জমাদারেরা কাজ করবেন, ওয়ার্ড বয়রা কাজ করবেন, নার্সরা কাজ করবেন, সিনিয়র ডাক্তাররা কাজ করবেন, এমনকি নন ক্লিনিক্যাল ডাক্তারবাবুরাও ইনডোর পেশেন্ট সামলাচ্ছেন, তারাও কাজ করবেন। এটা তো স্বাস্থ্যকর্মীদের লড়াই হতে পারত। একজন আয়া থেকে জমাদার লড়াইয়ে সামিল হতে পারতেন। তাদেরও টয়লেট দরকার, তাদেরও পায়, তাদেরও দরকার হয়, তাদেরও রেস্টরুম দরকার। দাবিপত্রে আছে সেসব? এটা কেবল জুনিয়র ডাক্তারদের লড়াই, এরকম একটা স্ট্যাম্প মেরে কার লাভ? কারণ তারা কন্ট্রাকচুয়াল সার্ভিসে আছেন, তাদের কর্মবিরতিতে নামার জন্য আইনি বাধা নেই। তাই এই লড়াইয়ের প্রথম দিন থেকে এক অদ্ভুত মিথ্যাচার চলছে, অদ্ভুত মিথ্যাচার চারধার থেকে। আমরা দেখেছি সমাজ মাধ্যমের মিথ্যাচার, দেখেছি সংবাদ মাধ্যমের মিথ্যাচার, এবং এর আগেও তা দেখেছি বলেই তা আমাদের অবাক করেছে, কিন্তু হতভম্ব করে দেয়নি। আমরা জানি তো টাকার গোছা পৌঁছায় কিছু ইউটিউবারের বাড়িতে, মাস মাইনের মতন তারা মিথ্যে বলবেন, লাগাতার বলবেন। কেউ কেউ আবার জেলে যাবার ভয়ে ভিতর, তারাও মিথ্যে বলবেন। রাজ্যের বড় বড় মিডিয়া বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা পেয়েছে এবং আরো পাবে, তাই তারা আদা জল খেয়ে মাঠে নেমেছে প্রভুদের খুশি করার জন্য। যারা 5 থেকে 7-এর পাতায় বীরভূমের ডাইনি বলে 2 মহিলার লাশের খবর পাচার করে দিতে 2 দিন সময় নেন না, তারা এক ধর্ষণ আর খুন নিয়ে আহা কত চিন্তিত। তাদের ঘরে উঠোনে এই নির্বিচার নারী অবমাননার ঝুড়ি ঝুড়ি খবর আছে, সবাই তা জানে, কিন্তু তাদের মুখে কোনো কথাই নেই। এক নাম করা ফুটবলার আলোচনা করতে গিয়ে মলেস্ট করলেন মহিলা সাংবাদিককে, সেই মহিলা সাংবাদিক প্রতিবাদ করলেন, কই তা নিয়ে একটা কথা বলার ধক্ত দেখাননি? কেন দেখাননি? কেন আপনারা সে খবরগুলো করলেন না? খবরটা চাপলেন কার স্বার্থে, কার চাপে, কার ব্যবস্থায়? মাথায় বসে থাকা সব জানা বাবু কোথায়? তার বিরুদ্ধে আন্দোলনটা কোথায়? তিনি কেন চাকরি ছেড়ে চলে গেলেন, কোন কারণে? কেন সবাই চুপ? অথচ তাদের এই তিলোত্তমার ব্যাপারে মনে হচ্ছে নারী অবমাননার বিরুদ্ধে
গ্লোবাল টেন্ডার তেনারাই ডেকে দিয়েছেন। তাদের গলায় তিলোত্তমার জন্য প্রতিবাদ ঝরে ঝরে পড়ছে, পারলে তারাই এক সমাজ বিপ্লব করে দেয়। এরাই সেই শুরুর থেকে পেলভিক বোন, কলার বোন ভাঙার কথা ছড়িয়েছেন। এরাই 150 গ্রাম বীর্যের কথা ছড়িয়েছেন ওই ডাক্তারবাবুকে দিয়ে। এরাই তাড়াহুড়ো করে পুলিশি পাহারায় দেহ পুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন। ডাহা মিথ্যে কথা। এরাই রোজ ভিলেন তৈরি করছেন, এমনি এমনি নয়, উদ্দেশ্য আছে। যখন কোনো খবর পাচ্ছেন না তখন একটা করে এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ বলে একটা জিনিস চালিয়ে দিচ্ছেন। একটা জিনিস নিয়ে মানুষের মধ্যে কৌতূহল হচ্ছে, টিআরপি বাড়ছে, হই হই হাততালি। কিন্তু তার সঙ্গে যখন জুনিয়র ডাক্তারবাবুরাও সেই একই মিথ্যাচারে গলা মেলালেন, তখন বোঝা যায় আর যাই হোক তাদের লড়াইয়ে কোনো সততা নেই। যখনই প্রশ্ন উঠল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কথা, তখন তাদের মিথ্যাচারটা দেখুন। রীতিমতো বিবৃতি দিয়ে তারা জানাচ্ছেন তারা হলেন এই বিরাট রাজ্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থার 2%ও নন। লিখিত বিবৃতি। তারা আন্দোলনে বসলে কোনো ক্ষতি হবে না, আছেন কেন? তারা কত বড় মিথ্যেটা সেদিনই বললেন, আসুন দেখুন একটুখানি। এতাবৎ পশ্চিমবঙ্গে রেজিস্ট্রিকৃত ডাক্তারের সংখ্যা কম বেশি 93,000। মানে একজন ডাক্তার যেই হলেন সঙ্গে সঙ্গে তার একটা রেজিস্টার্ড নাম্বার হয়। এমবিবিএস হলেন তার একটা নাম্বার হয়, সেটা হচ্ছে রেজিস্ট্রিকৃত ডাক্তারের সংখ্যা একটা আছে 93,000। এর মধ্যে 1025 আর ডাক্তারি করতে পারবেন না, তারা মারা গেছেন। তারা কাজ করতে পারছেন না, অশক্ত। তাদের কেউ কেউ কেবল অভিনয় করেন, কিংবা কেউ পরিচালক, কেউ গায়ক, ডাক্তার নয়। তাহলে রইল বাকি 68-70,000। এবারে এদের মধ্যে প্রায় 30,000 হলেন কেন্দ্র সরকার, বিভিন্ন অটোনমাস বডিতে, সরকারি সংস্থায়, রেল, ডাক, তার ইত্যাদি, ইএসআইতে, কর্পোরেট হাসপাতালে, সেই সমস্ত গ্রুপের ডাক্তারবাবু আছেন। একেবারে প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তারবাবুরা, যারা একেবারে প্রাইভেট প্র্যাকটিসই করেন, আর কিচ্ছু করেন। হারাধনের 93,000-এর মধ্যে বাকি রইল 38-40,000। এবার এদের মধ্যে আছেন রেডিওলজিস্ট, আছেন অ্যানাস্থেটিস্ট ইত্যাদি নন ক্লিনিক্যাল ডাক্তার। অ্যানাস্থেসিয়া যিনি অজ্ঞান করেন, তিনি তো রেগুলার ডাক্তার নন। এবারে এনারা চিকিৎসায় সহায়তা করেন, চিকিৎসা তো করেন না। এদের বাদ দিলে পড়ে থাকে 18-20,000 ডাক্তারবাবু, যারা চিকিৎসা করেন। জুনিয়র ডাক্তারদের সংখ্যা সব মিলিয়ে 7,500-8,000। তার মানে মোট ডাক্তারের 30-40% হলেন এই জুনিয়র ডাক্তার। অবলীলাক্রমে এই জুনিয়র ডাক্তাররা তাদের বিবৃতিতে লিখছেন তারা 2% অফ দ্য টোটাল স্ট্রেংথ। মিথ্যে লিখছেন, মিথ্যে বলছেন। কেন বলছেন? কোন স্বার্থে বলছেন? লুকিয়ে যাচ্ছেন কেন? আপনারা মিথ্যাচার করবেন, আর একজনের নামে মিথ্যাচারের দোষ, হ্যাঁ তারাও মিথ্যেবাদী। সরকার তো মিথ্যে কথা বলার জন্যই তৈরি হয়েছে। সরকারে বসবেন, মিথ্যে বলবেন না তা তো হয় না। তাবৎ পর্যন্ত 47 সাল থেকে আমরা কোনো সরকার এরকম দেখিনি। কিন্তু আপনারা মিথ্যে কথা বলছেন কেন? এনারাই সরকারি হাসপাতালে চিকিৎসার মেরুদণ্ড। এনারাই পেশেন্ট এলে প্রথমে তাদের দেখেন, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। মানে একজন এমার্জেন্সি রোগীর গোল্ডেন আওয়ার যাকে বলে, ওই প্রথম যে 2-3 ঘন্টা, যে সময় সেই রোগীর বাঁচা মরা নির্ভর করে, তার সম্পূর্ণ দেখরেখ করেন এই জুনিয়র ডাক্তারেরা। আমার নিজের অভিজ্ঞতা, একটি ছেলের অ্যাক্সিডেন্ট হয় সেকেন্ড হুগলি ব্রিজে মাঝরাত। একজন সার্জেন তাকে এনে পিজিতে ট্রমা কেয়ারে ভর্তি করেন। তার কাছেই শোনা কিছু তরুণ ডাক্তার অমানসিক পরিশ্রম করে এই জুনিয়র ডাক্তারেরা তাকে স্টেবল অবস্থায় নিয়ে আসেন গভীর রাতে। তখন সিনিয়ররা তো থাকেনি না। ছেলেটি শুধু প্রাণে বেঁচেছে তাই নয়, এখন হেঁটে চলে বেড়াচ্ছে, যার বাঁচার কথাই নয়। আমার চোখ বুঝলে ভয় লাগে। আমার আত্মীয় সেই ছেলেটি কোন্নগরের বিক্রম হয়ে যেতেই পারত, কারণ জুনিয়র ডাক্তারেরা জুটমিল ওয়ার্কারদের নেতাদের পরামর্শ নিয়ে নিজেদের দায়বদ্ধতার কথা ভুলে কর্মবিরতিতে নেমেছেন এবং শুরুর থেকে মিথ্যে বলে চলেছেন, মিথ্যেকে প্রশ্রয় দিচ্ছেন। এই আন্দোলন চলাকালীন যে ভুরি ভুরি মিথ্যে তথ্য ছড়িয়েছে তার অনেকটাই তো সত্যি না মিথ্যে তারা জানেন।
জানেন না? তাদের অন্তত 4 জন সেই মৃতদেহ ইনকোয়েস্টের সময় দেখেছেন, পোস্টমর্টেমের সময় দেখেছেন। তারা আরজি করের মর্গ জানেন আর আরজি করের পোস্টমর্টেম সিস্টেম জানেন, এবং তারা জানেন কোন কোন তথ্য মিথ্যে বলা হচ্ছে। একটারও প্রতিবাদ করেছেন, একটারও। সারাক্ষণ বড় বড় কথা বলছেন, অথচ এটা বলতে আটকাচ্ছে কে? তাদের বন্ধু, কলিগ ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন, মিথ্যাচার হচ্ছে এই তদন্তকে ঘিরে। ওনারা চুপ করে বসে আছেন, রেস্টরুম আর সিসিটিভির দাবি করছেন, নিজেদের সুরক্ষার দাবি করছেন, গণতান্ত্রিক পরিবেশের দাবি করছেন। আপনার কলিগের মৃত্যু নিয়ে যে মিথ্যে বলা হচ্ছে চারিদিকে, একটা কথাও বলছেন না। মিটিংয়ের পর মিটিং হচ্ছে, কিছু দাবি মানাও হচ্ছে, দাবি মানার পরে সেই দাবি মেনেছে বলে নাচাগানাও হচ্ছে। নাচাগানাতে আমার আপত্তি থাকবে কেন? যে কোনো সময় যে কেউ যে কোনো ইচ্ছে খুশিভাবে নাচুক, গান। কিন্তু নাচ গানটা হলো কেন? খুশি বলে তো, দাবি মেনে নিয়েছে বলে তো। কিন্তু ওনারা বসে আছেন, আন্দোলন চলবে। চাইছেনটা কি? মুখ্যমন্ত্রীর চেয়ার? মুখের মুখোশটা খুলুন। অরণ্যদেবের দল আসল কথাতে আসুন, আসুন না। এটা কি অন্যায় নাকি? এক সংসদীয় পদ্ধতির মধ্যে আছেন, বিপ্লব করছেন না, সব দান্তেওয়ালার ব্যাপার, আপনাদের ব্যাপার নয় ওগুলো। খবরের কাগজ আপনাদেরকে চেগুয়েভারা বানানোর চেষ্টায় থাকলেও আপনারা এই পচা গলা ব্যবস্থার একটা অঙ্গ হিসেবেই আছেন, থাকবেন, এবং যাতে আগামী দিনেও থাকবেন। তা হলো একটা সংসদীয় ব্যবস্থা। এখানে স্বাস্থ্যমন্ত্রী কেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলাই যায়, প্রধানমন্ত্রীরও তোলা যায়, তুলুন না, কে মানা করেছে? কিন্তু বকলমে লড়াইটা বন্ধ করুন। মানুষ ঘাসে মুখ রেখে চলে না। আজকে রাজ্য সরকারের বহু দুর্নীতি আছে, কে অস্বীকার করেছে? আছে তো। বহু অপদার্থ মন্ত্রী আছে, চোর আছে, বহু খারাপ প্রবণতা আছে, অসম্ভব অশিক্ষিত মূর্খ লোকজন আছে। আমি সেই অশিক্ষিতের কথা বলছি না, আমি একাডেমিক শিক্ষার কথা বলছি। আছে তো। তার বিরুদ্ধে একটা সংগঠনের অনাস্থা থাকতেই পারে। কেবলমাত্র রাজনৈতিক দল অনাস্থা কেন, মানুষের অনাস্থা থাকতে পারে, আছে। কিন্তু হঠাৎ হাত জোড় করে, গ্যালারি গরম করে, আসলে একটা কর্মবিরতিকে ঢাল করে কার হয়ে প্রক্সি দিচ্ছেন? প্রক্সি লড়াই বন্ধ করুন, পক্ষ নিন, পক্ষ নিন, হ্যাঁ, বা নিজেরাই পক্ষ হয়ে উঠুন, কে মানা করছে? আর সেসব করার আগে অন্তত নিজেরা রিয়েলাইজ করুন যে আপনাদের কর্মবিরতি শহরতলির সেই সচ্ছল উচ্ছল যৌবন জলতরঙ্গের সমর্থন পাচ্ছে, তারাই যোগাচ্ছে প্রয়োজনীয় সমর্থন, টাকা পয়সা, সমাজ মাধ্যমে প্রচার ইত্যাদি। কিন্তু প্রত্যেক দিন চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে যারা, সেই অসংখ্য নেই রাজ্যের বাসিন্দারা কিন্তু কর গুনছে। তারা তাদের বাবার হাঁপানির ওষুধ নিতে আউটডোর থেকে ফিরে গেছে, মরণাপন্ন ক্যান্সারের রোগীর জরুরি অপারেশন হয়নি, তাদের রোগীরা বিছানায় পড়ে আছে, মানুষ দেখতে আসছেন না ডাক্তারবাবু, সময় সুযোগ মতো তাদের চিকিৎসা হচ্ছে না। তার বাড়ি হয়তো মানিকতলার খালপাড়ে কিংবা জেলার কোনো প্রত্যন্ত অঞ্চলে। সেই নেই রাজ্যের বাসিন্দাদের হাতেই থাকে আসল চাবিকাঠি। হ্যাঁ, ইতিহাস তাই বল। আপাতত যাই হোক, আপাতত যে যাই করুক, যত আরামে যে বসে থাকুক, যেরকম খুশি গদিতে, আসল চাবিকাঠি সেখানেই আছে। এখনো আমরা বিশ্বাস করি। তাই তারা প্রতিদিন রাষ্ট্রের নানা অত্যাচারে ভুগছে। মূল্যবৃদ্ধি আর বেকারির ছোবলে তাদের ওপরেই সব থেকে বেশি বিষাক্ত বিষ ঢালছে। সেই হাঘরে মানুষেরা কিন্তু আপনাদের ওই জুনিয়র ডাক্তারদের প্রতিপক্ষে গিয়ে জড়ো হচ্ছেন। এ খবর মোটেই ভালো নয়। যাদের 15, 20, 40 লাখ টাকার ইন্স্যুরেন্স আছে, যাদের কর্পোরেট হাসপাতালে ভর্তি হবার সাধ্য আছে, তারা সংখ্যায় কত? এই লক্ষ লক্ষ মানুষ যদি প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, তাহলে ওই নিরপেক্ষতার মুখোশ একদিন খসে পড়বেই। তার চেয়ে কাম স্ট্রেট, খোলাখুলি বলুন না। নজর ওই সিংহাসনের খুলি গুহায় নিজের সিংহাসনে বসবেন, একদিকে গুরান আর অন্যদিকে পিগমিরা থাকবে, ব্যান্ড বাজাবে, সেইখানে থাকবেন। এটাই যদি মনের বাসনা হয়, তাহলে ঝেড়ে কাশুন, সত্যি করে বলুন কোনটা চাই, ন্যায় বিচার না মুখ্যমন্ত্রীর চেয়ার? চাই কোনটা, স্পষ্ট বলুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নমস্কার।